ভাইরাল ইনফেকশনের মধ্যে সবচেয়ে প্রথম যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে চিকেন পক্স। সবাই শুনেছেন এবং মোটামুটি পৃথিবীর যে কোনো মানুষ লাইফের যে কোনো এক সময় চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। কেউ বাকি নেই। কেউ হয়তো ছোটবেলায় আক্রান্ত হয়েছে, ছোটবেলায় না হলে কেউ অ্যাডাল্ট এজে, অথবা কেউ ওল্ড এজে আক্রান্ত হয়েছে। তো চিকেন পক্স এর অ্যাকচুয়ালি এজেন্টটা কি? চিকেন পক্স মোটামুটি হার্পিস ভাইরাস দ্বারা হয়ে থাকে। এটা হার্পিস ভাইরাস গ্রুপের একটা ভাইরাস। হিউম্যান অনলি এফেক্টেড পারসন হচ্ছে হিউম্যান। আর যে ভাইরাসটা আছে, যে হার্পিস ভাইরাস, এখানে যে চিকেন পক্স এর যে ভাইরাসটা আছে এটা ডিএনএ ভাইরাস। একটা ভাইরাস দ্বারা যদি ভাইরাসের কন্টাক্টে যদি যাওয়া হয়, হার্পিস ভাইরাসের যদি কন্টাক্টে যাওয়া হয়, অথবা কেউ আক্রান্ত হয়েছে চিকেন পক্সে আক্রান্ত হয়েছে, মূলত এটা ব্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা হয়ে থাকে আর কি। সাপোজ ব্যারিসেলা জোস্টার ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে, ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি কেউ কখনোই ওটা দ্বারা আক্রান্ত হয় নাই এমন কেউ যদি তার পাশে যায় এবং তার কন্টাক্টে যায়, তাহলে তার 14 থেকে 16 দিনের মধ্যে, মানে সর্বোচ্চ 2 উইকস এর মধ্যে সেও আক্রান্ত হবে। ধরুন আপনি গ্রামে থাকেন, এখন আপনার পাশের বাড়ির কেউ চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। এখন আপনার যে ছোট বাচ্চা, তার বয়স 2 বছর, তার এখনো চিকেন পক্স হয় নাই। এখন যদি না হয়ে থাকে, এই বাচ্চা যদি ওই পাশের বাড়িতে যে আক্রান্ত হয়েছে তার কাছে যদি যায়, তার সংস্পর্শে যদি যায়, তাহলে সেখানে ডাইরেক্ট কন্টাক্টে এটা তার মধ্যে চলে আসতে পারে। মানে যে ব্যারিসেলা জোস্টার ভাইরাস তার মধ্যেও চলে আসতে পারে। এটা মোটামুটি ম্যান টু ম্যান ট্রান্সমিশন হবে। সেজন্য যারা নন ইনফেক্টেড বা যারা প্রিভিয়াসলি কখনোই আক্রান্ত হয় নাই, তারা যদি আরেকজনের সংস্পর্শে যায় তাহলে সে এখানে আক্রান্ত হবে। এখন চিকেন পক্সে আক্রান্ত হবার পরে কি হবে? চিকেন পক্সে আক্রান্ত হবার পরে কিছু সর্বপ্রথম, মানে আক্রান্ত হওয়ার সংস্পর্শে যাওয়ার 2 সপ্তাহ পরে, কারো 5 দিন, কারো 7 দিন, কিন্তু ম্যাক্সিমাম 2 উইকস। তো কেউ যদি তার বাড়ির আশেপাশে যদি কারো চিকেন পক্সে আক্রান্ত হওয়ার হিস্ট্রি থাকে এবং তার 2 সপ্তাহের মধ্যে যদি অন্য কারো, মানে ওই বাড়ির আশেপাশের কোনো বাচ্চার জ্বর আসে, জ্বর আসার 2 দিন পরে যদি শরীরে কোনো র্যাশ আসে এবং ওই র্যাশটা যদি চিকেন পক্সের মতো মনে হয়, আশেপাশের বাড়ির হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, তো চিকেন পক্সের র্যাশ গুলো কেমন হয় এগুলো আমরা একটু পরে দেখবো। জাস্ট আগে আমরা এতটুকু মনে রাখি যে এখানের মধ্যে এটা আশেপাশে কারো হতে হবে এবং সেখান থেকেই মানে এটা ট্রান্সমিশনটা হবে। এই পিকচারটা আমরা একটু দেখি। চিকেন পক্স এর মধ্যে যদি আমরা ওভারঅল সিকোয়েন্সটা বলি, তাহলে এটাতে যা হবে যে বডিতে এরকম র্যাশ আসার 2 দিন আগে কিন্তু জ্বর চলে আসবে। জ্বরটা 70 থেকে 80% মানুষের জ্বর আসবে, চিকেন পক্স এর র্যাশ ওঠার আগে জ্বর আসবে। তো জ্বরটা হবে লো গ্রেড ফিভার থাকবে, সাথে অ্যানোরেক্সিয়া থাকবে, উইকনেস থাকবে, হেডেক থাকবে। বাচ্চারা তো হেডেক বলতে পারবে না, তাদের লো গ্রেড ফিভার থাকবে এবং তারা খাবার দাবার একটু মোটামুটি একটু ছেড়ে দেবে। লো গ্রেড ফিভারের 2 দিন পরে শরীরে সর্বপ্রথম যে র্যাশটা হবে, এরকম একটা লাল দাগ উঠবে। এটাকে প্যাপিউল বলে। সর্বপ্রথম একটা প্যাপিউলার র্যাশ হবে প্রথম দিন। প্যাপিউলার র্যাশটা উইদিন 24 আওয়ার এটা ব্লিস্টারে কনভার্ট হবে। তাহলে সর্বপ্রথম হবে প্যাপিউল। প্যাপিউলটা আমাদের কনভার্ট হয়ে যাবে ব্লিস্টার, মানে প্যাপিউলের ভিতরে, মানে ব্লিস্টার কি, যদি একটা কোনো একটা প্যাপিউল লাইক লেশন সেখানে যদি ফ্লুইড চলে আসে তখন সেটাকে বলা হবে ব্লিস্টার। তো ব্লিস্টার হওয়ার পরে সেখান থেকে পাস্টিউল হতে পারে, অথবা ব্লিস্টারটা রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে এরকম আলসার হতে পারে, অথবা এরকম স্কাব ফরমেশন করতে পারে। আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম বাচ্চার জ্বর আসবে, জ্বর আসার 2 দিন পরে তার শরীরে র্যাশ দেখা দেবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতে হবে। বাচ্চার জ্বর আসবে, জ্বর আসার 2 দিন পরে, কারণ বাচ্চারাই বেশি ইনফেক্টেড হয়। আর অ্যাডাল্টটা কেন ইনফেক্টেড হয় না? অ্যাডাল্টটা ছোটবেলায় আক্রান্ত অলরেডি হয়ে গেছে, যার কারণে হয় না। কিন্তু অ্যাডাল্ট যারা ছোটবেলায় আক্রান্ত হয়নি, তারা বড় বয়সে কিন্তু আক্রান্ত হবে।
মিস নাই, সংস্পর্শে গেলে আক্রান্ত হবে। কেউ যদি প্রিভিয়াসলি আক্রান্ত না হয়, তবে প্রিভিয়াসলি আক্রান্ত হওয়ার পরে এটা বডির বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে, এক ধরনের হার্ড ইমিউনিটি দেয়, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফ লং ইমিউনিটি দিয়ে থাকে। সেই জন্য সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার চান্স নাই, খুবই কম। সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার চান্স কিভাবে হয় সেটা আমরা বলবো একটু পরে। তাহলে যেটা হবে সর্বপ্রথম এরকম, এই যে প্যাপিউলটা হবে, প্যাপিউলের পরে এটা ব্লিস্টারে কনভার্ট হবে, ব্লিস্টারের পরে এই ধরনের আলসার হয়ে যাবে অথবা স্ক্যাব হবে। এই ধরনের স্ক্যাব হতে মোটামুটি 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগবে। স্ক্যাব হয়ে যাওয়ার পরে এরকম এক ধরনের মোটামুটি এই লেশনটা একটা ডার্ক মার্ক রেখে, একটা স্ক্যাব মার্ক রেখে এটা কিন্তু ভালো হয়ে যাবে। বডিতে একটা কালো কালো একটা মানে দাগ পড়ে যাবে, হয়ে এরপরে ভালো হয়ে যাবে, লেশন গুলো চলে যাবে। তো ভালো হইতে সময় লাগবে ম্যাক্সিমাম মানে 7 থেকে মানে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে ভালো হওয়ার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? চিকেন পক্সে আক্রান্ত হবে মানে আশেপাশের বাড়িতে কারো চিকেন পক্স হওয়ার হিস্ট্রি থাকবে, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই আশেপাশের বাড়ির মানুষের সংস্পর্শে যাওয়া, অথবা অন্য গ্রামে কোথাও বেড়াতে গেল, ঘুরতে গেল, অথবা কারো ঘরে গেল, সেখানে কারো চিকেন পক্স ছিল, সেখান থেকে আসা 2 সপ্তাহের মধ্যে প্রথমে জ্বর আসবে। জ্বর আসার 2 দিন পরে শরীরে র্যাশ দেখা দিবে। র্যাশ গুলো প্রথমে প্যাপিউলার লেশন, প্যাপিউল গুলো ব্লিস্টারে কনভার্ট হবে, ব্লিস্টার থেকে আলসারে চলে যাবে। এটাতে মানে খুব প্রচুর পরিমাণ ইচিং থাকবে, মানে চুলকানির পরিমাণটা বেশি থাকবে। পেইন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু চুলকানি প্রচুর পরিমাণে চুলকানি থাকবে। বাচ্চা উইক হয়ে যাবে, কিছু খাইতে মন চাবে না, এরকম একটা কন্ডিশন হবে। সর্বপ্রথম কোথায় দেখা যাবে? প্রথম উঠবে এটা চেস্টের মধ্যে, এরপরে মানে আপার চেস্ট, আপার ব্যাক, এরপরে ফেস, এরপরে এটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। তো এটাকে আমরা মানে অন্যান্য যে লেশন গুলো আছে ইমপেটিগো বা আদার্স যে স্ক্যাবিস, ওইগুলো থেকে কিভাবে ডিফারেন্ট করব? ইমপেটিগো থেকে ডিফারেন্সিয়েশন করার ওয়ে হচ্ছে, ইমপেটিগো শুরু হবে কিন্তু আমার মুখের আশেপাশে, মানে নাকের আশেপাশে এবং মুখের আশেপাশে দিয়ে শুরু হবে, এবং সেখানে ক্রাস্ট থাকবে। যেটা শুরু হয়ে প্রথম দিনেই মানে সেখানে ব্লিস্টার হবে, ব্লিস্টার হয়ে পাস্টিউল হবে, পাস্টিউল হয়ে সেখানে ক্রাস্ট চলে আসবে, ক্রাস্ট চলে আসে মানে ড্রাইড এক্সুডেট ওখানে জমা হয়ে থাকবে। কিন্তু চিকেন পক্স এর ক্ষেত্রে ড্রাইড এক্সুডেট থাকার সম্ভাবনা নাই। আর চিকেন পক্সে জ্বর হওয়ার 2 দিন পরে র্যাশ দেখা দিবে। আর ইমপেটিগোর মধ্যে জ্বর র্যাশ দুইটা একসাথেই দেখা দিতে পারে। আর ইমপেটিগোর যে র্যাশ গুলো আছে ওইগুলো থাকবে হানি কালার অথবা ইয়েলো কালার, মানে মধুর মতো থাকবে, মধুর একটা কালার সেখানে চলে আসবে। আর এখানে যে র্যাশ গুলো আছে আপনার চিকেন পক্সের, ওটা ওইরকম হবে না। ইমপেটিগোর র্যাশটা জেনারেলাইজড হয়, খুবই কম ক্ষেত্রে জেনারেলাইজড হয়, জেনারেলাইজড হলে সেখানে বুলডাস ফরমেশন হয়। কিন্তু এখানের মধ্যে চিকেন পক্সের ক্ষেত্রে বুলডাস ফরমেশনের হিস্ট্রি খুব একটা থাকে না। এবার আমরা একটু স্লাইড গুলো দেখি। তাহলে এটা কি দ্বারা হয়? ব্যারিসিলার জোস্টার ভাইরাস দিয়ে হয়, ওটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। তো কি হয়, চিকেন পক্স ভালো হয়ে যাওয়ার পরে যারা প্রথম আক্রান্ত হয় তারা 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পরে এখানে 5 to 10% ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই ভাইরাসটা টোটালি তার বডি থেকে রিমুভ হয় না, মানে চলে যায় না। ভাইরাসটা ডরমেন্ট হয়ে আমাদের যে ডরসাল রুট গ্যাংলিয়া আছে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে, নার্ভাস সিস্টেমের ডরসাল রুট গ্যাংলিয়াতে যায় সেটা ডরমেন্ট হয়ে থাকে। হ্যাঁ, এটা লাইফের যে কোনো সময় মানে জীবনের যে কোনো অবস্থাতে এটা আবার রিঅ্যাক্টিভেট হতে পারে। ছোটবেলায় যেটা দ্বারা আক্রান্ত হয়েছে সেটা 5 to 10% মানুষের মধ্যে ডরমেন্ট থাকে, এবং জীবনের যে কোনো সময় সেটা আবার কি হতে পারে, রিঅ্যাক্টিভেট হতে পারে। আর যখন রিঅ্যাক্টিভেশন হবে তখন একটা সিভিয়ার কন্ডিশন তৈরি হবে। তাহলে এটা কিভাবে ট্রান্সমিশন হয়? পার্সন টু পার্সন ড্রপলেট ইনফেকশনের মধ্যে ট্রান্সমিশন হয়, তার মানে হাসিতে কাশিতে এটা ছড়াতে পারে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না।
রেসপিরেটরি ট্র্যাক দ্বারা এটা ছড়ায়, যার কারণে এখানে হালকা গলা ব্যথা হতে পারে, সোর থ্রোট হতে পারে, সর্দিও হতে পারে। আর সেকেন্ডারি অ্যাটাক রেট ইন হাউস হোল্ড কন্টাক্ট আপ টু 90%, মানে একবারে একজনের হলে বাকিদেরও হবে যদি তাদের আগে না হয়ে থাকে। তাহলে একজন বাচ্চার যদি চিকেন পক্স হয়, এই বাচ্চা থেকে মানে কতদিন পর্যন্ত অন্যদের মধ্যে চিকেন পক্স ছড়াতে পারে? বলা হয়েছে যে বাচ্চার র্যাশ শুরু হওয়ার 1 থেকে 2 দিন আগ থেকে মানে তার থেকে অন্যর মধ্যে যাবে। মনে করেন ছোট একটা বাচ্চা, সাফওয়ানা নাম, এখন তার চিকেন পক্স হলো, হ্যাঁ, তাহলে তার আজকে যদি র্যাশ দেখা দেয় তখন আপনি ডায়াগনোসিস করতে পারবেন। র্যাশ দেখা না গেলে তো ডায়াগনোসিস করা যাবে না। তো র্যাশ যদি সোমবারে দেখা যায়, তাহলে এই বাচ্চাটা কিন্তু অন্যদের মধ্যে চিকেন পক্স এর যে ভাইরাসটা আছে সেটা শনিবার থেকে ছড়ানো শুরু করেছে। সে শনিবার থেকে স্প্রেড করতে থাকবে, যদিও র্যাশ আসে তার মধ্যে সোমবারে। তার মানে র্যাশ ওঠার 2 দিন আগ থেকেই অন্যদের মধ্যে এটা স্প্রেড করতে পারবে। আর র্যাশ শেষ হওয়ার পরেও আরো 4 থেকে 5 দিন এটা ভাইরাসটা অন্যদের মধ্যে স্প্রেড করবে। সেই জন্য র্যাশ দেখার আগ পর্যন্ত তো বলা যাবে না, বোঝা যাবে না যে এটা কি চিকেন পক্স, মানে তার জাস্ট ফিভার হলো, তো এই ফিভারটা কি চিকেন পক্স এর কারণে হলো না অন্য কারণে হলো সেটা তো আসলে বলা যাবে না, বোঝাও যাবে না। যখন র্যাশ আসবে, র্যাশের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখা যাবে, তখন বোঝা যাবে যে এই র্যাশটা কেন হয়েছে। তো র্যাশ আসার পরে বোঝা যাবে যে কেন। তখন চিকেন পক্স হয়ে গেলে তখন তার কাছে অন্য বাচ্চারা যেন না আসে, মোটামুটি 5 থেকে 7 দিন, ওই 5 থেকে 7 দিন তার থেকে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ধরো চিকেন পক্স ইজ অ্যান ইনফেকশন caused by the varicella zoster virus. It causes an itchy rash with a small quick blister. এখানে যে র্যাশ গুলো থাকবে এগুলো ইচি থাকবে, অনেক পরিমাণ চুলকাবে এগুলোতে। আর ছোট ছোট র্যাশ গুলো খুব ছোট ছোট থাকবে, প্যাপিউলো ভেসিকুলার র্যাশ, ইচিং থাকবে এখানে। এটা খুবই কন্টাজিয়াস, একজন থেকে আরেকজনের মধ্যে যাবে যদি তাদের ভ্যাকসিনেটেড করা না থাকে। তো ইপিআই ভ্যাকসিনের মধ্যে তো আর চিকেন পক্স এর ভ্যাকসিন ইনক্লুডেড না, তো সেই জন্য মোটামুটি এটা সবার মধ্যে হয়ে থাকে। বাচ্চারা সবাই আক্রান্ত হয়, কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। চিকেন পক্স এর 3টা স্টেজ আছে। 3টে স্টেজের মধ্যে কি হয়, সর্বপ্রথম স্টেজ আমরা এটা পিকচারে আলোচনা করেছি, ছোট ছোট স্পট দেখা যাবে, স্মল স্পটস। দ্য স্পট ক্যান বি এনিওয়্যার অন দা বডি, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, হ্যাঁ, মুখে হতে পারে এবং জেনিটাল এরিয়াতেও হতে পারে। যদি মাউথ এন্ড জেনিটাল এরিয়াতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পেইনফুল হবে। এরপরে স্পোর্টস গুলোতে ব্লিস্টারে কনভার্ট হবে, মানে সেখানে ফ্লুইড চলে আসবে। এরপরে ব্লিস্টার থেকে পাস্টিউলও হতে পারে বা ব্লিস্টার রাপচার হয়ে স্কার ফরমেশন হয়। এখানের মধ্যে ফার্স্ট স্টেজটা দেখা গেল যে এখানে ছোট ছোট জাস্ট রেড প্যাপিউল দেখা যাচ্ছে। জ্বর হবার 2য় দিন থেকে 2 দিন পরে এরকম ছোট রেড প্যাপিউল দেখা যাবে বডিতে। এরপরে প্যাপিউলের ভিতরে এখানে কিন্তু ফ্লুইড চলে আসছে, যখন ফ্লুইড চলে আসবে তখন মানে ব্লিস্টারে কনভার্ট হয়ে যাচ্ছে, তো এখানে ব্লিস্টার। তাহলে 2য় দিন মানে র্যাশ শুরু হওয়ার 2য় দিন প্যাপিউল গুলো ব্লিস্টার হয়ে যাবে। এরপরে এই ধরনের স্কার ফরমেশন হবে, ব্লিস্টার গুলো রাপচার হয়ে যাবে, এখানে একটা এই ধরনের একটা আলসার ক্ষতস্থানের মতো পড়ে থাকবে পুরো বডিতে। তো যখন স্ক্যাব ফরমেশন হবে তখন সেই ক্ষেত্রে তার মধ্যে প্যাপিউল ব্লিস্টার, কিছু ব্লিস্টারে কনভার্ট হবে কিন্তু নতুন নতুন র্যাশও উঠতে থাকবে, তখন স্ক্যাবও থাকবে, এরপরে প্যাপিউলও থাকবে, ব্লিস্টারও থাকবে, মানে তিনটা স্টেজ। এটা যে তিনটা স্টেজে বডির মধ্যে তখন দেখা যাবে। সিমটমস কি থাকে, ইচি ব্লিস্টার র্যাশ কজ বাই চিকেন পক্স ইনফেকশন, 10 থেকে 21 দিনের মধ্যে এক্সপোজারের, হ্যাঁ, মোটামুটি দুই দুই সপ্তাহের মধ্যেই এই সিমটমস শুরু হয়।
আর সিমটমসটা মোটামুটি ভাইরাসটা লাস্ট অ্যাবাউট 5 to 10 ডেজ, বডিতে 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিনের মতো থাকে। এই 5-10 দিনে সে কি থাকে, অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এটা হচ্ছে মেইন সিমটমস আর কি, যে এখানের মধ্যে ইচি, ব্লিস্টার, র্যাশ, এতটুকু মনে রাখতে হবে। আর যেটা থাকবে সাথে ফিভার থাকবে, লস অফ অ্যাপেটাইট থাকবে, হেডেক থাকবে, টায়ার্ডনেস লাগবে, এগুলো অ্যাসোসিয়েট ফিচার্স হিসাবে থাকবে। চিকেন পক্সটা অনেক ইজি হবে। হ্যাঁ, বাচ্চার কাছে মোটামুটি চুলকাতে চুলকাতে পুরো শরীরের মধ্যে দেখা যাচ্ছে চামড়া তুলে অবস্থা খারাপ করে ফেলবে। যত বেশি চুলকাবে এটা শরীরের তত জায়গার মধ্যে আরো ছড়িয়ে পড়বে। প্রথমে এটা চেস্টে দেখা যাবে, পরে ব্যাকে, এরপরে ফেসের মধ্যে দেখা যাবে। সবচেয়ে টিপিক্যাল সিমটমসটা যেটা আমরা বলে ফেলছি, যে আদার টিপিক্যাল সিমটমস দ্যাট মে বিং টু অ্যাপিয়ার 1 to 2 days বিফোর র্যাশ, মানে র্যাশ শুরু হওয়ার 1 থেকে 2 দিন আগে জ্বর থাকবে। মানে জ্বর হওয়ার 2 দিন পরে, নর্মালি বলা হয় তৃতীয় দিন, জ্বরের তৃতীয় দিন যদি এই ধরনের চুলকানি শুরু হয়ে যায় এবং ছোট বাচ্চা থাকে, মানে বয়স যদি কম থাকে, জ্বরের 2 দিন পরে চুলকাইতেছে, প্যাপিউল, দেন ব্লিস্টার, দেন স্কাব ফর্মেশন হচ্ছে, তখন এটাকে চিকেন পক্স হিসাবে ডায়াগনোসিস করা হবে। এখানের মধ্যে দেখা যাচ্ছে এই যে বাচ্চার শাশুড়ির মধ্যে এখানে প্যাপিউল ফর্মেশন হচ্ছে, ব্লিস্টার হচ্ছে, আর এটার মধ্যে স্কাব দেখা যাচ্ছে। চিকেন পক্স ছোট বাচ্চার মধ্যে তার মানে মোটামুটি পুরো বডি জেনারেলাইজড হয়ে গেছে। চিকেন পক্সটা নরমালি একটা মাইল্ড ডিজিজ, বাট এটা সিরিয়াস হয়ে যেতে পারে কমপ্লিকেশনের কারণে। তো কমপ্লিকেশন কি হতে পারে, যে কোনো ভাইরাল স্কিন ডিজিজের কমপ্লিকেশনে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যে ভাইরাল স্কিন ডিজিজ, যে কোনো ভাইরাস দ্বারা স্কিন ইনফেকশন হোক, তখন স্কিন একটা অ্যাবনর্মাল কন্ডিশনে চলে যায়। আমরা জানি স্কিনের মধ্যে নরমাল ফ্লোরা হিসাবে কি থাকে, স্টাফাইলোকক্কাস স্পেসিস যেগুলো আছে, স্টাফাইলোকক্কাস অরিয়া, এপিডার্মিডিস, এগুলো স্কিনের নরমাল ফ্লোরা হিসাবে থাকে। তো যখন কোনো ভাইরাস দ্বারা স্কিন ইনফেকশন হয়, তখন ওই নরমাল ফ্লোরা গুলো ফ্লেয়ার আপ করে, ওইগুলো কলোনি ফর্মেশন করে, কলোনি ফর্মেশন করে মানে ওইগুলো মাল্টিপ্লিকেশন হয় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করে। সেই জন্য যে কোনো ভাইরাল স্কিন ডিজিজের মধ্যে যদি পেশেন্ট খুব হেলদি হয়, সেই ক্ষেত্রে বলা হয় সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স এর দরকার হয় না। কিন্তু মোস্টলি ইমিউনো কম্প্রোমাইজড অথবা ম্যালনাউরিশড, আন্ডার নিউট্রিশন বেবি, অথবা যারা খেতে পারতেছে না সেই মুহূর্তে, যখন তার মানে ভাইরাল স্কিন ডিজিজ হয়েছে, সাথে ফিভার, প্রোডার্মাল সিমটমস আছে, খাওয়া দাওয়া করতে পারতেছে না, ওইসব বাচ্চাদেরকে আমাদের সেকেন্ডারি ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য একটা কি দিতে হবে, সাপোর্টিভ একটা অ্যান্টিবায়োটিক্স তাদেরকে দেওয়া হবে। চিকেন পক্স আর কি হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। কেন ডিহাইড্রেশন হয়, তার সারা শরীরের মধ্যে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, আর এই ব্লিস্টার গুলো রাপচার হচ্ছে, রাপচার হয়ে সেখান থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, তার মানে বডি ফ্লুইডটা তার বেরিয়ে যাচ্ছে, সেই কারণে তার ডিহাইড্রেশন হতে পারে। তাহলে ট্রিটমেন্ট প্যাটার্নের মধ্যে আমাদের মনে রাখতে হবে, সেকেন্ডারি ইনফেকশন আমাদের প্রিভেন্ট করতে হবে, ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে। নিউমোনিয়া, যদি কারো রেসপিরেটরি সিমটমস শুরু হয়, যেমন কাশি শুরু হয়েছে, তাহলে তার ক্ষেত্রে মানে রেসপিরেটরি ট্র্যাক্টে যে নরমাল ফ্লোরা গুলো আছে, সেগুলো দ্বারা কি হতে পারে, চিকেন পক্সের পরে নিউমোনিয়া হতে পারে। এটা রেশিওটা খুব একটা বেশি না, রেশিওটা একটু কম আছে। এরপরে যদি এটা কোনোভাবে ব্রেনে যায়, তাহলে সেখানে ব্রেন ইনফেকশন করতে পারে, টক্সিক শক সিনড্রোম করতে পারে। এরপরে ট্রিটমেন্টের মধ্যে, চিকেন পক্স এর ট্রিটমেন্টের মধ্যে চিকেন পক্সে মানে পেইন খুব একটা থাকে না, কিন্তু ইচিং অনেক বেশি থাকে। তারপরেও যদি কারো পেইন থাকে, বডিতে যদি পেইন হচ্ছে এরকম, তো তারা যদি অ্যাসপিরিন অথবা এনএসআইডি কোনো একটা ড্রাগস ব্যবহার করে, তাহলে তাদের ক্ষেত্রে রেইজ সিনড্রোম ডেভেলপ করতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে। সেজন্য মানে অ্যাসপিরিন ব্যবহার করা যাবে না। ইভেন কোনো এনএসআইডি, এই যে মানে পেইনের জন্য ডাইক্লোফেনাক বা কিটোরোলাক, নেপ্রোসিন, এই ধরনের কোনো কিছু চিকেন পক্সের পেইন কমানোর জন্য ব্যবহার করা যাবে না। চিকেন পক্সে যদি কারো মাইল্ড পেইন থাকে, এই যে প্যাপিউল গুলো যদি মানে ফাস্টিউলে কনভার্ট হয়, সেক্ষেত্রে পেইন হতে পারে,
তখন সেই পেইন কমানোর জন্য সর্বোচ্চ নাপা সিরাপ, নাপার অ্যানালজেসিক ডোজটা ব্যবহার করতে পারবেন, অন্য কোনো পেইন কিলার ব্যবহার করা যাবে না। এখন আসে চিকেন পক্স আমরা ম্যানেজমেন্টটা কিভাবে করব। তাহলে চিকেন পক্স এর ডিহাইড্রেশন হচ্ছে, ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে প্লেন্টি অফ ফ্লুইড ইনটেক করতে হবে, মানে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। অ্যাডাল্টরা যারা আছেন তাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট যদি 3 কিলো ধরেই আমরা 3 কিলো, আর তাহলে বাট 3 কিলো ধরলে তার সাথে লস আরো 1 কিলো ধরে মোটামুটি দৈনিক 4 লিটার, সরি না, দৈনিক 4 লিটার পানি ফ্লুইড ইনটেক করতে হবে। এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে। হুম। আর বাচ্চাদের ক্ষেত্রে তার যে ওয়েট আছে, মানে কেজি পার কেজি হিসাবে 100 ml করে আমরা ধরে রিকোয়ারমেন্ট হিসাবে ধরে ওইটার সাথে আমরা আরো চেষ্টা করব 300 থেকে 400 ml। সাপোজ 10 কেজি বাচ্চা, 10 কেজি বাচ্চা দৈনিক ডেইলি রিকোয়ারমেন্ট আছে 1 লিটার, সেটার সাথে আমরা লস আরো 400 to 500 ml লস ধরে তাকে সেই হিসাবে মানে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে, যেটা ডাবের পানি হোক, জুস হোক, মানে এনি টাইপস। ইভেন বলা হয়েছে যে যারা, যেসব বাচ্চারা তারা মানে আইসক্রিম খেতে ভালোবাসে তাদেরকে প্রয়োজনে আইসক্রিম দিতে হবে, যারা জুস খেতে ভালোবাসে তাদেরকে জুস দিতে হবে, মানে এনি টাইপস অফ ফ্লুইড তাকে ফ্লুইড দিতে হবে যাতে করে ডিহাইড্রেশন না হয়। তার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে তাকে ডিহাইড্রেশন থেকে প্রিভেন্ট মানে করাতে হবে, এবং ওইভাবে ফ্লুইড দিতে হবে। দ্বিতীয়ত আরেকটা পরবর্তীতে কি করবেন, যে এখানের মধ্যে স্ক্র্যাচিং নিষেধ, চুলকাতে পারবে না, কারণ যত বেশি চুলকাবে তত বেশি পরিমাণ ভাইরাসটা স্প্রেড হবে। সেই জন্য বাচ্চার হাতের নখ কেটে দিতে হবে। কোনো বাচ্চার যদি মানে ইয়া হয়, চিকেন পক্স হয়, তাহলে সে অটোমেটিক্যালি তার বডিতে যেহেতু একটা ইচিং সেন্সেশন, ইন্টেন্স ইচিং, যে চিকেন পক্স এর কারণে হয়ে থাকে, প্রচুর পরিমাণ হিস্টামিন রিলিজ হয় বডি থেকে, সেই জন্য মানে ইচিং হবে। তো ইচিং প্রিভেন্ট করার জন্য, অথবা ইচিং হলেও যাতে বডিতে কোনো রকম মানে না হয়, সেজন্য বাচ্চার নখ কেটে দিবে এবং বাচ্চার হাতে মানে মোজা পরে রাখবে, যাতে করে বাচ্চা, এটা রাতের বেলায়, যাতে করে বাচ্চা মোটামুটি চুলকায় সেখানে রক্ত বের করতে না পারে অথবা স্কিন ওন করতে না পারে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু মানে একটা ইরিটেন্ট অবস্থাতে থাকে, যে পুরা শরীরের মধ্যে যখন হয়ে যায় তখন প্রথম 3 দিন খুবই একটা বাজে কন্ডিশন থাকে চিকেন পক্স শুরু হওয়ার পরে। যে প্রথম যে র্যাশটা ওঠে, প্রথম দিন হালকা ইচিং থাকে, দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রচন্ড পরিমাণ চুলকাবে। সেজন্য তাকে চুলকানোর কারণে একটা মানে বডির মধ্যে একটা জ্বালা পোড়ার মতো একটা সেন্সেশন, বার্নিং সেন্সেশন থাকে। তো এগুলো কমানোর জন্য তাকে ক্যালামিন লোশন দিতে হবে। তাহলে ক্যালামিন লোশনটা চিকেন পক্সের মধ্যে ইন্ডিকেটেড। এরপরে হচ্ছে প্যারাসিটামল, সেটা হচ্ছে যদি জ্বর থাকে, ডিসকমফর্ট থাকে, পেইন থাকে, সেই জন্য প্যারাসিটামল। তাহলে আমরা ট্রিটমেন্টের মধ্যে পেলাম কিছু আছে অ্যাডভাইস, ড্রিঙ্ক অফ প্লেন্টি অফ ফ্লুইড, বাচ্চার নখ কেটে দিতে হবে, বাচ্চাকে মোজা পরায় রাখতে হবে, এরপরে হচ্ছে প্যারাসিটামল নিবে, ক্যালামিন লোশন, অ্যান্টিহিস্টামিন দেওয়া হবে। কেন অ্যান্টিহিস্টামিন দেওয়া হবে? অ্যান্টিহিস্টামিন দেওয়া হবে কারণ এখানে অনেক প্রচুর পরিমাণ হিস্টামিন রিলিজ হচ্ছে মাসেল গুলো থেকে, এবং সেগুলোই কিন্তু চুলকানি বাড়াচ্ছে। সেই জন্য চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন দিতে হবে। অ্যান্টিহিস্টামিনের মধ্যে কোনটা দেওয়া হবে, ফার্স্ট জেনারেশন অর সেকেন্ড জেনারেশন? তো অবশ্যই সবসময় একটা কথা মনে রাখবেন, যেখানের মধ্যে ইচিং আছে, ইচিং থাকলে আমাদের প্রচুর ইচিং, ফার্স্ট জেনারেশন। আর ইচিং কম বাট আমরা প্রিভেন্টিভ মেথডে দিচ্ছি, যেমন কারো একজিমা আছে, একজিমাতে ইচিং আছে, তো সেক্ষেত্রে তো আমরা তাকে স্টেরয়েড দিচ্ছি টপিক্যাল। তো একজিমাতে টপিক্যাল স্টেরয়েড দিলে মোটামুটি চুলকানি চলে যাবে। তো সেটার সাথে আমরা আবার সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ হচ্ছে যাতে করে সেটা আমাদের একজিমার যে রিকারেন্সটা আছে, বডিতে যে এটপিক কন্ডিশনটা আছে, সেটাই যাতে একটু প্রিভেন্ট করতে পারে, সেজন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়, এবং সেক্ষেত্রে সেকেন্ড জেনারেশন চয়েস করা হয়। কিন্তু এইসব যে মাইল্ড যে ডিজিজ গুলো আছে যেখানের মধ্যে চুলকানিটাই হচ্ছে প্রিডমিনেন্ট সিমটমস, এসব ক্ষেত্রে যেহেতু আমরা টপিক্যাল স্টেরয়েড বা অন্য কিছু ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে যখন অ্যান্টিহিস্টামিন দেবো তখন আমাদের ড্রাগ অফ চয়েস হবে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন।
এরপরে বাচ্চাকে মোটামুটি একটু কুল ওয়াটার, ঠান্ডা পানিতে একটু গোসল দেওয়ানোর চেষ্টা করা হবে, এবং তার যে জামা কাপড় গুলো আছে এগুলো সুতির জামা কাপড় পরাবে, এবং যাতে জামা কাপড় ডিলে ডালে জামা কাপড় পরাবে, যাতে করে সেখানে মধ্যে কোনো রাবিং না হয়, ফ্রিকশন না হয়, এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। কি কি করা যাবে না, তাহলে আমরা ওখানে দেখলাম যে কি কি করতে হবে, ওগুলো দেখলাম। যা করা যাবে না সেটা হচ্ছে আইবুপ্রোফেন অথবা এনএসআইডি জাতীয় কোনো মেডিসিন ব্যবহার করবে না। আমরা জানি যে মাইল্ড ইচিং এর মধ্যে, মাইল্ড পেইন এর মধ্যে আইবুপ্রোফেন ব্যবহার করা হয়, কিন্তু এই চিকেন পক্স এর ক্ষেত্রে, বাচ্চাদের চিকেন পক্স এর ক্ষেত্রে আইবুপ্রোফেন, যেটা মানে এনএসআইডি এর মধ্যে একবারে সবচেয়ে কম পটেন্সি সম্পন্ন একটা মানে এনএসআইডি, তারপরেও কিন্তু এটাও ব্যবহার করা যাবে না, মানে প্যারাসিটামল ছাড়া অন্য কিছুই ব্যবহার করা যাবে না। তো অ্যাসপিরিন বাচ্চাদেরকে দিতে নিষেধ করা হয়েছে 16 বছরের নিচে, কিন্তু অ্যাডাল্টদেরকেও দেওয়া যাবে না। এখানে ডু নট গিভ আন্ডার 16 বলা হয়েছে, কারণ যে চিকেন পক্সটা মূলত ছোট বাচ্চাদের, বাচ্চাকালে সবাই এটার মধ্যে এফেক্টেড হয়ে যায়, সেজন্য বলা হয়েছে। এরপরে যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কোনো একটা মানে অ্যাডাল্টের যদি চিকেন পক্স হয়ে থাকে, তাহলে সে তার ঘরে যে ছোট বাচ্চা আছে তার থেকে অবশ্যই দূরে থাকবে। তার যদি কোনো নিউবর্ন বেবি থাকে, অথবা তার যে কোনো বাচ্চা যাদের এখনো চিকেন পক্স হয় নাই কখনো, তাদের থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবে। কারণ হচ্ছে যে যদি নিউবর্নের যদি চিকেন পক্স হয়, তাহলে তাদের তো এমনিই মানে যদি জেনারেলাইজড ইচিং শুরু হয়, আহ, প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হতে পারে, ডিহাইড্রেশন হয়ে বাচ্চার শকে চলে যেতে পারে একবারে নিউবর্ন অবস্থায় যদি চিকেন পক্স হয়ে যায়। সেজন্য মানে কোনো নিউবর্ন নবজাতক তাদের কাছে যাওয়া যাবে না। প্রেগনেন্ট লেডিদের কাছে যাওয়া যাবে না, কারণ তাদের ক্ষেত্রে চিকেন পক্সের যে ভাইরাসটা আছে ওটা মানে প্লাসেন্টাল ট্রান্সমিশন হতে পারে, হ্যাঁ প্লাসেন্টাকে ক্রস করতে পারে, সেজন্য মানে প্রেগনেন্ট লেডিদের কাছে যাওয়া যাবে না। এবং যাদের উইকেন্ড ইমিউনি সিস্টেম, কেমোথেরাপি ড্রাগ নিচ্ছে, অথবা যাদের ডায়াবেটিস আছে, অথবা যারা মেল নিউট্রিশনের মধ্যে আছে, যাদের কোনো অটোইমিউন ডিজিজ আছে, তারা চিকেন পক্স এফেক্টেড পার্সন থেকে দূরে থাকবে, কারণ চিকেন পক্স তাদের জন্য খুব ডেঞ্জার হতে পারে। আর এটা স্ক্র্যাচ করা যাবে না স্পট গুলোকে, কারণ যত বেশি স্ক্র্যাচিং করা হবে, যত বেশি চুলকানো হবে, তত বেশি পরিমাণ স্কার ফর্মেশন হবে, এবং এটা এত সিভিয়ারলি ড্যামেজ হতে থাকবে। তাহলে যদি আবার সিভিয়ার কেসের মধ্যে, হ্যাঁ আমরা এখানে বললাম যে কি কি লাগবে। ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলেছি যে একটা প্যারাসিটামল লাগবে, একটা ক্যালামিন লোশন, আর একটা অ্যান্টিহিস্টামিন। এই তিনটা মনে রাখবেন চিকেন পক্স এর ম্যানেজমেন্টের মধ্যে। অনেকেই মানে চিকেন পক্স হলে একটু মানে ভয় পেয়ে যায় যে পুরা শরীরের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট কি হবে। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে জাস্ট সিমটোমেটিক, মানে ভাইরাসটা কয়েকদিন পরে চলে যাবে। এখন যদি মানে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয়, অথবা মেলনোরিস্ট বেবি হয়, বাচ্চা বয়স 2 বছর, ওজন 8 কেজি, বুঝে নেবেন ম্যাল নিউট্রিশনে আছে। মানে বয়সের তুলনায় যদি 4 কেজি ওজন কম থাকে, এই বাচ্চাগুলো ইউজুয়ালি মানে ম্যাল নিউট্রিশনে থাকে। বয়সে একটা নর্মাল বয়সের যে পরিমাণ ওয়েট থাকার কথা, তার চেয়ে যদি 4 কেজি কম থাকে 5 বছর পর্যন্ত বাচ্চাগুলো, তাহলে এগুলো ম্যাল নিউট্রিশনের মধ্যে থাকে। তো যেমন এটা একটা বাচ্চা 1 বছর, তার ওজন থাকবে, 1 বছরের বাচ্চার ওজন হবে 10 কেজি। এখন বাচ্চার ওজন যদি হয় 6 কেজি, তাহলে এটা মেল নিউট্রিশনে আছে। 8 কেজি হলো মোটামুটি সে মাইল্ড মেল নিউট্রিশনের মধ্যে আছে। একটা বাচ্চার 1 বছরের বাচ্চার ওজন হবে 10 কেজি, পরবর্তীতে প্রতি বছর 5 বছর পর্যন্ত প্রতি বছর 2 কেজি করে বাড়তে থাকবে। তাহলে 1 বছরে যদি 10 কেজি হয়, 2 বছরের বাচ্চার ওজন কত হবে? 12 কেজি হবে। তাহলে 2 বছরের বাচ্চার নর্মাল ওজন হবে 12 কেজি। এখন যদি ওই বাচ্চার ওজন 8 কেজি হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন যে সে আন্ডার নিউট্রিশনে আছে। হ্যাঁ, এখন 3 বছরের বাচ্চা, তার ওজন হবে 1 বছরে 10 কেজি হলে, পরবর্তী 2 বছরে তার ওজন হবে 14 কেজি। যদি 14 কেজি না হয়ে 10 কেজি হয়ে থাকে, তাহলে সে ম্যাল নিউট্রিশনের ক্যাটাগরিতে পড়ে যাবে। এভাবে আপনি হিসাব করবেন, চতুর্থ বছর 4 বছরে 16 কেজি হবে, 5 বছরে 18 কেজি হবে। যদি এই যে নর্মাল যে ওজনগুলো আছে,
এখান থেকে যদি 4 কেজি 5 কেজি করে কম হয় তাহলে এই বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনের মধ্যে আছে। এইসব বাচ্চাদের ক্ষেত্রে যদি চিকেন পক্স হয়ে থাকে তাহলে তাদের যে এই যে ম্যানেজমেন্টটা আছে এটার সাথে সাথে যদি ডে 1 এ ডায়াগনোসিস হয়, মানে যেদিন র্যাশ দেখা গেছে ওই দিনে কোনো একজন মানে ভালো জিপি প্র্যাকটিশনার তিনি ওনার কাছে নিয়ে যাওয়া হলো র্যাশ দেখার পরে যে গত 2 দিন থেকে তার জ্বর, এখন বডিতে র্যাশ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো তিনি বুঝে নেবেন যে এটা চিকেন পক্স। তো যদি প্রথম দিনে ডায়াগনোসিস করতে পারে তাহলে অ্যান্টিভাইরাল শুরু করতে পারে। তো অনেকগুলো ডাটাতে দেখা গেছে যে অ্যান্টিভাইরাল এগুলো মানে কি করে ডিজিজ সিভিয়ারিটিটা কমায় দেয় এবং নতুন করে র্যাশ ফর্মেশন হওয়াকে প্রিভেন্ট করে। যদিও অনেক কিছু কিছু ডাটা বলে যে অ্যান্টিভাইরালের কোনো রুলস নাই, তো কিন্তু অনেকগুলোতে দেখা গেছে যে অ্যান্টিভাইরাল দিলে নিউ যে মানে ম্যালনোরিচড যে বেবি গুলো আছে তাদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল দেওয়া যেতে পারে। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যারা আছে তাদের যদি চিকেন পক্স হয় তাদেরকেও অ্যান্টিভাইরাল মানে সিস্টেমিক অ্যান্টিভাইরাল দেওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মানে নিউ নতুন করে যে আরো র্যাশ উঠবে মানে প্রোগ্রেশন অফ র্যাশ ওটা একটু কমিয়ে দেবে। আপনি নর্মাল যদি হেলদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল দিয়ে খুব একটা বেনিফিট পাওয়া যায় না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ডে 1 এর মধ্যে পেশেন্ট আসে না, কারণ প্রথম 2 দিন মাইল্ড ফিভার থাকে। মাইল্ড ফিভার থাকলে বাবা মা কিন্তু ডাক্তারের কাছে নেয় না। দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে কোনো একটা বাচ্চার যদি মাইল্ড ফিভার থাকে, যে লো গ্রেড ফিভার, তখন মা বাবা দোকান থেকে একটা নাপা সিরাপ নিয়ে আসে এবং ওইটাই কন্টিনিউ করে। তো প্রথম 2 দিন তো তার নাপা খেয়েছে, ভালো আছে, কোনো অসুবিধা হয় নাই। তৃতীয় দিন হালকা র্যাশ, তখন তারা ওটা বোঝে না, মনে করে যে এটা হয়তো অ্যালার্জির কারণে হয়েছে। যাই হোক, কালকে আমরা ডাক্তার যদি ওই দিন নেয় না, ডাক্তারের কাছে আনে যখন প্রচুর পরিমাণ চুলকাতে চুলকাতে অবস্থা একটু খারাপ হয়ে যায় তখন ডক্টরের কাছে নিয়ে আসে। হ্যাঁ, তো সেই মুহূর্তে যখন আনে তখন কিন্তু মানে অ্যান্টিভাইরাল বলা হয় যে মানে উইথিন 24 আওয়ার শুরু করা লাগে চিকেন পক্স এর ক্ষেত্রে। আবার কোন কোন ডাটাতে 72 আওয়ার্স বলছে। তো যারা 72 আওয়ার্স বলছে তারা বলেছে যে যেদিন জ্বর শুরু হয়েছে সেখান থেকে নিয়ে 72 আওয়ার্স। এখন জ্বর যেদিন শুরু হয়েছে ওই দিন তো আমরা বুঝতেই পারবো না এটা কি চিকেন পক্স নাকি অন্য কিছু, কারণ সেদিন তো বডিতে কোনো র্যাশ নাই। তবে হ্যাঁ, একটা গ্রামের মধ্যে বড় বাড়ি, হ্যাঁ, একবারে একটা বাচ্চার চিকেন পক্স আছে এবং তার পাশের ঘরের অথবা একবারে পরে তারা এদের বাসায় একদিন আসছে, আসার 7-8 দিন 10 দিনের মধ্যে যদি তার আবার জ্বর শুরু হয় তাহলে এটা অনেক ইন্টেলিজেন্ট প্যারেন্টস লাগবে যারা চিকেন পক্স সম্পর্কে জানে। যদি সেই ধরনের কেউ হয় তাহলে তারা হয়তো ডক্টরস ফ্যামিলি হলে হয়তো বুঝতে পারবে, সাসপেক্ট করতে পারবে যে ওখান থেকে হয়তো চিকেন পক্স হতে পারে। সেই ক্ষেত্রে তারা ডে 1 থেকে শুরু করতে পারে। কিন্তু যেহেতু অ্যান্টিভাইরাল দিয়েও খুব একটা লাভ নাই, কারণ 7 থেকে 10 দিনে এটা এমনিই ভালো হয়ে যায়। তাহলে অ্যান্টিভাইরালটা শুধু দেওয়া হবে ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে। জাস্ট এতটুকু আমরা মনে রাখি। তো অ্যান্টিভাইরাল হিসেবে কি কি পাওয়া যায়? অ্যাসাইক্লোভির পাওয়া যায়। হ্যাঁ, অ্যান্টিভাইরাল গুলো আমরা শিখে রাখি, কারণ চিকেন পক্স এর যে কমপ্লিকেশন আছে মানে রিঅ্যাক্টিভেশন যখন হয় তখন কিন্তু এটা সবার জন্য ইন্ডিকেটেড। তাহলে অ্যান্টিভাইরাল মেডিকেশন অ্যাসাইক্লোভির, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ভাইরাস নামে পাওয়া যায় 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। সিরাপের 1 চামচে 200 মিলিগ্রাম থাকে। 10 কেজির বাচ্চা 1 চামচ পাবে। যদি কোনো বাচ্চাকে অ্যান্টিভাইরাল দিতে চান তাহলে তার ওজন যদি 10 কেজি হয় তাহলে সে 1 চামচ করে পাবে, 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে 1 চামচ করে দৈনিক 4 বার। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাসাইক্লোভিরের ডোজটা কি 800 মিলিগ্রাম 5 আওয়ারলি। হ্যাঁ, মোটামুটি দৈনিক 5 বার দেওয়া হয়। মানে অ্যাসাইক্লোভির তো 400 মিলিগ্রামে পাওয়া যায়, তো দুইটা দুইটা দেওয়া হয়, দুইটা দুইটা করে দৈনিক 5 বার দেওয়া হয়। আর এটার চাইতে এখন ভালো একটা পাওয়া যায়, সেটা হচ্ছে বেলাসাইক্লোভির। এটা বেলোভির নামে পাওয়া যায়। এটার ডোজটা হচ্ছে 1 গ্রাম করে, দৈনিক 3 বার দেওয়া হয়, টিডিএস দিলে চলে। তাহলে অ্যান্টিভাইরাল জাস্ট দুইটা মেডিসিনের নাম মনে রাখেন। এটার দাম একটু বেশি 2 নাম্বারটা, আর 1 নাম্বারটার দাম একটু কম। তবে এটার ডোজেস ফ্রিকোয়েন্সিটা বেশি, দৈনিক 5 বার খেতে হয়। আর এটা দৈনিক 3 বার খেলেই হয়। আবার এটা একটু ভালো। আবার অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির যেটা আছে ভাইরাস, ওটা কিন্তু আবার ক্রিম ফর্মও পাওয়া যায়, মানে টপিক্যালও পাওয়া যায়।
তাহলে আমাদের অ্যান্টিভাইরাল মানে ভাইরাল স্কিন ডিজিজের জন্য জাস্ট এই দুইটা মনে রাখবেন, এসাইক্লোভির আর একটা হচ্ছে বেলাইসাইক্লোভির। এসাইক্লোভিরটা কি এই 800 মিলিগ্রাম পার ডোজে দিতে হবে? হ্যাঁ, এসাইক্লোভিরটা অ্যাডাল্টদের ক্ষেত্রে 800 মিলিগ্রাম পার ডোজ। সিনারিওটা দেখেন, এখানে আপনারা সবাই একটু মানে এটা বাচ্চার একটা ট্রিটমেন্ট লিখবেন। আমরা এখন কোনো লিখে নাই, মানে কোনো ব্র্যান্ড নেম লিখে নেই, এখন একটা ব্র্যান্ড নেম, যাতে করে এই ব্র্যান্ড নেমটা আপনারা সবসময় কম বেচ করা ছাড়া দিতে পারবেন বাচ্চাদেরকে, জাস্ট হয়তো ডোজটা একটু বাড়বে। দেখেন, Safwana's 2 years old baby came to you with itchy patullovesicular rash in chest, back and face for 1 day. She has low-grade fever for 3 days. Her mother suffered from shingle 2 weeks back. তার মায়ের কিন্তু সিঙ্গেল হয়েছিল 2 সপ্তাহ আগে, মানে হার্পিস জোস্টারের ইনফেকশন হয়েছিল বা ভ্যারিসেলা জোস্টার যেটা আমরা বলি। তাহলে এই বাচ্চার ডায়াগনোসিসটা কি হবে? বলেন ডায়াগনোসিস কি? চিকেন পক্স। চিকেন পক্স। তাহলে চিকেন পক্স হলো, এখানে আমরা একটা জিনিস ক্লু ব্যবহার করেছি, তার মধ্যে চিকেন পক্সটা এসেছে তার মায়ের থেকে। হ্যাঁ, তার মায়ের কি হয়েছিল, তার মায়ের ছোটবেলাও হয়েছিল, এখন বড়বেলায় আবার হয়েছে, যেটা সিঙ্গেল হয়েছিল সেখান থেকে তার মধ্যে এসেছে। তাহলে আমরা তার জন্য একটা ট্রিটমেন্ট, একটা প্রেসক্রিপশন আমরা একটু লিখি, কি কি আমরা তাকে দিতে পারি। তাহলে চিকেন পক্স এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্লেন্টি অফ ফ্লুইড ইনটেক, তাকে একটা লোশন ক্যালামিন দিনে 2 বার লাগাবেন 7 দিন, এটা আমরা দেব। তার জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন চয়েস করলাম। হ্যাঁ, এখন আমরা এখানের মধ্যে ফার্স্ট জেনারেশন চয়েস করাটা ভালো, এখানে সেকেন্ড জেনারেশন দেওয়া আছে, ডেসলটটা দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন দেওয়াটা ভালো। তো বাচ্চার যদি ইচিং খুব বেশি না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড জেনারেশনও দিতে পারেন, যত বেশি ইচিং তত ফার্স্ট জেনারেশন। তাহলে সিরাপের মধ্যে আপনি ডেসলট দিতে পারেন, অথবা সাথে ডেসলটটা হচ্ছে ডেসক্লোরাটাডিন, ওটা সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মধ্যে হচ্ছে মানে খুব আপডেট সেকেন্ড জেনারেশন না, ওটা আপডেট সেকেন্ড জেনারেশন হচ্ছে রুপাটাডিন, ফেক্সোফেনাটাডিন। তো ডেসফ্লোর যদি আপনি দেন তাহলে 1 চামচ করে দিনে 2 বার আপনি দিতে পারবেন। আর যদি খুব প্রচুর পরিমাণ ইচিং থাকে তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট জেনারেশনের মধ্যে কোনটা দিবেন? ডাইফিনাইডজামিন আছে, হাইড্রোক্সিক্লোরাইড আছে, সিনামিন নামে পাওয়া যায়, জাইডিল সিরাপ নামে পাওয়া যায়। তো আপনি একটা অ্যান্টিহিস্টামিন দিবেন, এটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা সিরাপ দেব তাকে একটা ফ্লুক্লোক্সাসিলিন। ফ্লুক্লোক্সাসিলিনটা আমরা কেন দেব এখানে? সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। ইনফেকশনটা আমরা প্রিভেন্ট করার জন্য এখানে আমরা ফ্লুক্লোক্সাসিলিনটা দেব। এরপর কাপা সিরাপ, এটা আমরা 2 চামচ করে দিনে 4 বার 5 দিন। এরপরে সিরাপ আমরা এখানে একটা জিঙ্ক বি আমরা এখানে অ্যাড করেছি, দেখেন জিঙ্ক বিটা আমরা এখানে কেন অ্যাড করেছি? ইমিউনো বুস্টার হিসেবে। হ্যাঁ, আর জিঙ্ক বির আরেকটা কাজ আছে, এটা কিন্তু মানে ইনক্রিজ অ্যাপেটাইট, খাবার রুচি বাড়াবে। তো সেই জন্য আমরা জিঙ্ক বিটা এখানে অ্যাড করলাম। তাহলে এটা হচ্ছে মোটামুটি। জি বলেন। জিঙ্ক বিটা অ্যাড করার রিজনটা কি ছিল? হ্যাঁ, একজনে বলেছিল তো, ইমিউনো বুস্টার হিসেবে, আর হচ্ছে অ্যাপেটাইটটা কন্ট্রোলের জন্য, লস অফ অ্যাপেটাইট যেটা হয়। ভিটামিন বি কমপ্লেক্স থাকে আর জিঙ্ক থাকে। আর ভিটামিন বি কমপ্লেক্স এমনি কিন্তু মানে ডার্মাটাইটিসের বিরুদ্ধে কাজ করে একটা। দ্বিতীয়ত ভিটামিন বি কমপ্লেক্স ইমিউনো বুস্টার হিসেবে কাজ করে। জিঙ্ক এন্ড ভিটামিন বি যদি মানে উইথ কম্বিনেশন অ্যাড করা হয় তাহলে ইমিউনিটি বুস্টার করে। আরেকটা হচ্ছে জিঙ্ক বি মানে অ্যাপেটাইট বাড়ায়, খাবার রুচি বাড়ায়, সেজন্য আমরা জিঙ্ক বি। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই এই ক্ষেত্রে কি আমরা কি ট্রপিক্যাল অ্যান্টিভাইরাল ক্রিম কি দিতে পারি কিনা? হ্যাঁ, টপিক্যাল Rules আছে কিনা? অ্যান্টিভাইরাল আপনি যদি দেন কোনো অসুবিধা নাই এবং দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ভাই আমরা কি তখন ক্যালামিন আর ওই যে অ্যান্টিভাইরাল ক্রিম দুটোটা কি ইউজ করতে পারবো, নাকি একটা দিলে চলবে? আমার এন্টি মানে হিস্টামিন জাতীয় ক্রিম, এটা ইচিংটা কমাবে। হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা।
ইয়েটা আছে ভাইরাস বা অ্যান্টিভাইরাল টপিক্যাল, সেটা কি করবে, ওটা স্প্রেডটাকে প্রিভেন্ট করবে। তো যদিও বলা হয় একদিনের পরে এগুলোর মানে ইয়েটা কম, মানে অ্যান্টিভাইরালের রোলসটা কম, কিন্তু আপনি দিতে পারেন, কারণ ক্ষতি নেই। টপিক্যালটা যদি দেন এখানের মধ্যে মাইল্ড ইফেক্ট হলেও পাবেন, কোনো সমস্যা নেই, টপিক্যাল অ্যান্টিভাইরাল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে পেশেন্ট হচ্ছে ওই রিকভারি হওয়ার পরে ওই যে একটা যে স্পট হ্যাঁ, থেকে এই যায় প্রশ্ন চিকেন পক্স করেছেন। এক্সপোর্ট, স্পটটা কিভাবে আমরা রিমুভ করতে আমরা পারি? টোটাল সব স্পোর্ট নিয়ে অ্যাকচুয়ালি একটা ক্লাস রেখেছি, মানে যেটা আছে মানে হাইপোপিগমেন্টেশন, হাইপারপিগমেন্টেশন, তারপরে এটা এখানে বলে দেবো এখানে কোনটা দিবেন। হ্যাঁ, এখানের মধ্যে হাইড্রোকুইনন স্পট ক্লিন নামে একটা ক্রিম পাওয়া যায়, এটা একটু লিখে রাখেন, স্পট ক্লিন। স্পট ক্রিম, হ্যাঁ, এটা কি অ্যাভেলেবল পাওয়া যাবে ভাইয়া? হ্যাঁ অ্যাভেলেবল পাওয়া যায় এটা। স্পট ক্রিম, আচ্ছা হ্যাঁ, SPOTCLEN, মানে ক্লিন করতেছে, পরিষ্কার করে ফেলতেছে, নামটা সুন্দরভাবে দিয়েছে, মনে মানে রাখেন। স্পটের সাথে মিলে স্পট ক্লিন। হ্যাঁ, স্পট ক্লিন করে ফেলবে, স্পট ক্লিন, ওটা হাইড্রোকুইনন থাকে ওখানে, ওটা মোটামুটি দীর্ঘদিন ব্যবহার করতে হবে। এমনি নরমালি একটা সার্টেন টাইমে এটা অটোমেটিক চলে যাবে। ধরেন মোটামুটি যাদের বয়সে ফিমেলদের অনেক সময় হয়ে থাকে 15-16 বছর বয়সে যদি মেয়েদের চিকেন পক্স হয়ে থাকে, তখন টোটাল ওভারঅল বডিতে কিন্তু একটা স্কার মার্ক রেখে যায়। হ্যাঁ, তো যখন স্কার মার্কটা রেখে যায় তখন কিন্তু তারা একটু পেরেশান হয়ে যায় যে কি করবে কি করবে। অনেকে মানে টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা শুরু করে, তখন আরো মানে একনি, মানে স্টেরয়েড একনি ডেভেলপ করে সেক্ষেত্রে। তো এখানে একটু ধৈর্য যদি ধরে থাকে, তাহলে আমাদের যে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসটা আছে, যে রেগুলার যে সেলুলার টার্ন ওভার হচ্ছে, আমাদের মানে এপিথেলিয়াল টিস্যু গুলোতে একটা লেয়ারের ডেথ হচ্ছে, আবার রিএপিথেলিয়ালাইজেশন হচ্ছে, ক্যারাটিন মানে ক্যারাটিনোসাইট গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, রিজেনারেট হচ্ছে, হতে হতে এক সময় ওই যে মার্ক, স্কার মার্কটা এমনি চলে যায়। প্রথম যে বিষয়টা আছে, আপনি বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করবেন যে মা এটা চলে যাবে, আরো সহজভাবে বলবেন যে আমারও ছোটবেলায় হয়েছে, আমারটাও ভালো হয়ে গেছে, আমার কিছু ব্যবহার করা লাগে না, চলে গেছে। আমরা কি কিছু ব্যবহার করেছি? আমাদের তো সবারই হয়েছে ছোটবেলায়, হয়েছে না? জি 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 জি। তাহলে আমরা তো কিছু ব্যবহার করি না, দাগটা চলে গেছে না? তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটু তাদেরকে ধৈর্য ধরতে বলবেন, কাউন্সেলিং করে দিবেন, এবং আপনি কনফিডেন্টলি বলবেন যে এই স্কার মার্কটা থাকবে না, এটা চলে যাবে। এটা আপনি যত কনফিডেন্টলি বলতে পারবেন তারা তত বেশি রিল্যাক্স হবে। নাইলে আপনি যদি হাইড্রোকুইনন বা স্পটক্লিনটা দেন, ওই দেওয়ার পরে 1 মাস 2 মাস দিল, 1 মাস 2 মাসে তো যাবে না। ওইটা জাস্ট ওয়ান টাইপস অফ প্লাসিবো ইফেক্টের সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে প্লাসিবো মানে হচ্ছে কোনো একটা বিষয়ে কোনো ওষুধ না দিয়ে, মানে এটা রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয়, একটা হচ্ছে প্লাসিবো ইফেক্ট আর একটা হচ্ছে মানে ড্রাগ ইফেক্ট। ড্রাগ ইফেক্ট আর প্লাসিবো ইফেক্ট হচ্ছে, ধরেন আপনি 20 জন তাদের ইয়া কি হলো, চিকেন পক্স এর স্কার হলো 20 জন পেশেন্টের মধ্যে, তো তাদেরকে দুইটা গ্রুপে ভাগ করলেন, গ্রুপ এ এন্ড গ্রুপ বি। গ্রুপ এ তে আপনি স্পটনিন ক্রিম দিলেন হাইড্রোকুইনন, আর গ্রুপ বি তাদেরকে এমনিই রেখে দিলেন। তো দেখা যাবে যে তাদের মানে স্পট যে ডার্ক স্কার মার্ক যেগুলো আছে, এগুলো গ্রুপ এ তে যদি 6 মাসের পরে যদি মানে যারা ক্রিম ব্যবহার করছে, তারা হয়তো 6 মাসের মধ্যে তাদের দাগটা চলে যাবে। গ্রুপ বি যারা ক্রিম ব্যবহার করে নাই, তাদের হয়তো 8 মাস অথবা 1 বছর লাগবে। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে মানে একটু ধৈর্য ধরতে হবে। তো আপনি যদি মানে ক্রিমটা দেন, প্রথম 1 মাস তারা ব্যবহার করলো, দাগ তো যাচ্ছে না, তো যখন দাগটা না যাবে তখন সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়তে পারে আপনার প্র্যাকটিসের মধ্যে, যে আমি এত টাকা দিয়ে ক্রিম কিনলাম, ডাক্তারের বললো চলে যাবে, যাচ্ছে না কেন। সেজন্য প্রথমে আপনি কাউন্সেলিং করে দিবেন, এটা যাইতে টাইম লাগবে, আপনি ওষুধ ব্যবহার না করলেও এটা হবে, আর যদি ওষুধ ব্যবহার করেন হয়তো একটু তাড়াতাড়ি চলে যাবে। এভাবে কাউন্সেলিং অবশ্যই করে দিবেন, জাস্ট আসছি স্পটলাইন দিয়ে দিলেন, কিন্তু দাগ তো যেতে টাইম লাগবে, যাতে করে আপনার প্র্যাকটিসের মধ্যে কোনো ব্যাড ইমপ্রেশন না পড়ে, সেই জন্য একটু মানে কাউন্সেলিং করে তারপরে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হলো ডেজলোরাটিডিনটা যেটা, এটা আপনার ওই এজ ওয়াইজ কোনো পার কেজি বডি ওয়েটে কি এরকম কোনো ইয়ে আছে? ডেসপ্রোটাডিন নরমালি যদি 10 কেজির বাচ্চা হয় তাহলে তাদেরকে 1 চামচ করে দেওয়া যায় আর কি। হ্যাঁ, আর এই অনুযায়ী যেটা আছে, এটা প্রতিটা অ্যান্টিহিস্টামিনের যেগুলো আছে এগুলো সবগুলোর এজ হিসাবে একটা ডোজ আছে, এটা আমাদের ডোজ ক্যালকুলেশনের মধ্যে ডিটেলস দেওয়া আছে আর কি।
আর ভাই আমরা যদি অ্যান্টিভাইরাল ড্রাগ শুরু করি কয়দিন পর্যন্ত আমরা দিব? আমাদের পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশনের উপর একটা অফলাইন কোর্স হয়েছিল, ওখানে মোটামুটি এগুলো সবগুলোর ব্যাপারে ডিটেলস আলোচনা আছে। হ্যাঁ, আপনি এখন 10 কেজির বাচ্চা যদি হয় সেক্ষেত্রে আপনি 1 চামচ এতটুকু মনে রাখতে পারেন, 10 কেজি থেকে 20 কেজি পর্যন্ত 1 চামচ করে দিতে পারেন। হ্যাঁ, এইখানে একটা বললেন যে ভাইরাক্স যেটা অ্যাসিক্লোভির এটা আপনার ডায়াগনোসড উইদিন 24 আওয়ার্স। তো যদি 24 আওয়ার্স এর পরে যদি চলে যায় সেক্ষেত্রে কি মানে এটা ইউজ করা হবে না নাকি, মানে না, এটা ইউজ কিভাবে কোন করার ফর্মে দরকার আসবে? নাই, কারণ এটা তো মানে যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয়, যেমন যেটা আমরা একটু আগে মেল নিউট্রিশনের বেবি, তাদের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। যদি হেলদি বেবি হয় তাদের ক্ষেত্রে মানে সিস্টেমিক অ্যান্টিভাইরালের দরকার হবে না, সিস্টেমিক অ্যান্টিভাইরাল ছাড়াই এমনি এটা ভালো হয়ে যাবে। তাহলে 24 আওয়ারের মধ্যে ডায়াগনোসিস যদি করতে পারি সেক্ষেত্রে তাহলে কেন দিচ্ছি আমরা অ্যান্টিভাইরালটা? হ্যাঁ, অ্যান্টিভাইরাল যদি আপনি করতে পারেন উইদিন 24 আওয়ার্স এর মধ্যে এটার একটা ইফেক্ট পাবেন, যে আমার যে আছে ডিজিজ সিভিয়ারিটিটা এটা কমাবে, মানে অ্যান্টিভাইরালের যে ইফেক্টটা আছে সেটা আপনি পেতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের অ্যান্টিভাইরাল যেগুলো আছে এটা হচ্ছে যে মানে নরমালি এখানে মধ্যে চিকেন পক্স তো ইনিশিয়াল ফার্স্ট ইনফেকশনের মধ্যে এগুলো খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু চিকেন পক্স যখন ডরমেন্ট হয়ে রিঅ্যাক্টিভেট হয় সেই ক্ষেত্রে এটার একটা রুলস আছে। আর আপনি যেটা বলছেন যে উইদিন 24 আওয়ার্স যদি আপনি দেন, তাহলে ওই যে দেওয়া না দেওয়া মোটামুটি কাছাকাছি ইফেক্ট আর কি। হয়তো দিলে হয়তো যে তার বডিতে যে পরিমাণ র্যাশটা উঠতেছে, হয়তো 300টা র্যাশ উঠলো, সাপোজ একজনে ইউজ করলো না, তার 300টা র্যাশ উঠলো, আর যে ইউজ করলো তার ধরুন 200টার মতো র্যাশ উঠলো। এই যে সিভিয়ারিটিটা আছে, সিভিয়ারিটিটাকে একটু কমাবে, স্কাব ফরমেশনটাকে একটু কমাবে, এবং নতুন করে র্যাশ ওঠাটাকে প্রিভেন্ট করবে, কিন্তু আলটিমেটলি র্যাশ উঠবে। সেক্ষেত্রে তাহলে ওই ইচিংটাও তো কম হবে পেশেন্টের। হ্যাঁ, ইচিংটা তো কম হবে, ইচিং কম হবে, মানে আমাদের ডিজিজ সিভিয়ারিটিটা কম হবে, সহজ কথায় এতটুকু মনে রাখলে চলবে। এখন আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব।